তোমাদের মধ্যে জোকাবুড়ির কথা কতজন শুনেছ? এই জোকাবুড়ির নামটা অনেকের কাছে ঠিক যতটা পরিচিত, ঠিক ততটাই অনেকের কাছে একদম নতুন। এই জোকাবুড়িকে নিয়ে ছোটবেলায় অনেক গল্প, অনেক ঘটনা আমি শুনেছি। তবে এই নিয়ে যে কোনো দিন কোনো সত্য ভৌতিক ঘটনা শুনতে হবে, তা সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। যাই হোক, তোমাদেরকে ঘটনাটা বলে সত্যিই আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে। একটা নতুন এন্টিটির ব্যাপারে তোমরা নতুন একটি ঘটনা শুনবে, এবং আমার যতই ভালো লাগুক, তবে তোমাদের কিন্তু ভয় লাগবে। তা শুরু করছি আজকের ঘটনা পাঠে আমি রাজ, এবং শুরু করছি আজকের 142 নম্বর এপিসোড। অবশ্যই কিন্তু ঘটনা শেষে থাকবে আমাদেরকে তোমরা কিভাবে ঘটনা পাঠাবে তার ইমেল অ্যাড্রেস। শুরু হচ্ছে আজকের 142 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে প্রহ্লাদ সরকার। নমস্কার রাজ, আমি প্রহ্লাদ পাটানগর থেকে ঘটনাটি লিখছি। আজকে যে ঘটনাটা শোনাবো, ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর সাথে। সে রাতে যদি আমি সেখানে গিয়ে না পৌঁছাতাম, তবে যে আমার বন্ধুর সাথে কি ঘটতো তা সত্যিই আমার আজও অজানা। তবে ঘটনাটা তোমাদেরকে বলা যাক। তখন আমার বয়স প্রায় 20 বছর, আর আমাদের বাড়ি থেকে গঙ্গার দূরত্ব ছিল মাত্র 15 মিনিট। আমার ছেলেবেলার বেশিরভাগ কেটেছে গঙ্গার পাশের ইট ভাটা, গাছের তলা আর গঙ্গার পাড়ে। সকাল নেই বিকাল নেই, যখন ইচ্ছা বন্ধু বান্ধবরা মিলে আড্ডা মারতাম গঙ্গার পাড়ে বসে। বাড়ির লোক অবশ্য বারণ করতো যে রাতের বেলা করে যাতে আমরা গঙ্গার পাড়ে না যাই। তবে সেই সময় কে শোনে কার কথা। সেই দিন ছিল অমাবস্যা। বন্ধু বান্ধবরা মিলে ঠিক করলাম যে এই ইট ভাটার পাশে গঙ্গার পাড়ে সবাই মিলে একটা ছোট্টখাটো পিকনিক করব। তেমন কিছুই না, আমার অন্য একটি বন্ধুর বাবার পোল্ট্রি থেকে দেশি মুরগি কিনে কাবাব করে খাওয়া হবে, এই আমাদের পিকনিক। অনেক চিন্তা ভাবনা করে ঠিক হলো যে রাত 9টার সময় সবকিছু শুরু করা হবে। আমাদের সঙ্গে কয়েকজন বড় বড় দাদাও ছিল। তবে সেই দিনে যে কোনোভাবে অমাবস্যা ছিল এটা সত্যিই আমরা কেউই জানতাম না, হয়তো জানলে করতামও না। কেটে কুটে সবকিছু তৈরি করতে করতে বাজলো 9:30। এখানে জায়গাটার একটু বিবরণ দিতে হবে। আমাদের ডান দিকে ছিল মস্ত বড় ইট ভাটা। ইট ভাটার বড় বড় চিমনি থেকে ইট পোড়ানোর ধোঁয়া উঠে মিশে যাচ্ছে মেঘের সাথে। ইট ভাটার ঠিক গা ঘেঁষে ছিল একটা মস্ত বড় খেজুর গাছ, আর ওই খেজুর গাছের তলায় বসেই আমরা আমাদের পিকনিক করছিলাম। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছিল গঙ্গা। গঙ্গার পাড়ে বসে জানি না তোমরা কতজন এরকম মনোরম দৃশ্য অনুভব করেছো, তবে সত্যি এমন নিস্তব্ধতা এবং সুন্দর আবহাওয়ায় বসে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা সত্যি সে এক অনন্য অনুভূতি। আমাদের মধ্যে বিপ্লবদা তরুণকে বলল, এ তরুণ, যা তো গঙ্গার জলের থালা বাটিগুলো ধুয়ে নিয়ে আয়। তরুণ কথাটা শুনে থালা বাটিগুলো এক জায়গায় করে একটা ছোট্ট টর্চ চালিয়ে ধীরে ধীরে বাঁধ দিয়ে গঙ্গার পাড়ের দিকে নামতে শুরু করলো। সেই সময় ভাটা চলছিল, তাই তেমন কোনো ভয়ও ছিল না। আমাদের মধ্যে অবশ্য টুবান্দা বলেছিল যে তরুণের সঙ্গে কেউ যাবে কিনা, তবে এই প্রস্তাবে তরুণ সাব মানা করে দেয়। ও সোজাসুজি বলে দেয় যে ওর কাউকে দরকার নেই। ও দেখলাম একা একাই সমস্ত বাটি কুটি নিয়ে, থালা বাসন নিয়ে ধীরে ধীরে গঙ্গার পাড়ে নামতে শুরু করে। এর পরের ঘটনাটা ঘটে ঠিক 15 মিনিট পর। তরুণ আসছে না, এই জিনিসটা প্রথম লক্ষ্য করে টুবান্দা। এদিকে টুবান্দা আমাদেরকে বলে যে গঙ্গার পাড়ে গিয়ে একবার দেখে আসতে। কথাটা শুনে আমি ও আমার অন্য একজন বন্ধু অমিত দুজনে মিলে যাই গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে গিয়ে দেখলাম তরুণ ধীরে ধীরে এক পা করে নেমে চলেছে গঙ্গার দিকে। পিছন থেকে আমরা দুজন মিলে প্রচন্ড ভাবে হাঁক ডাক দিলাম, তবে তরুণ যেন আমাদের কোনো কথাই শুনতে পেল না।
আমরা যতক্ষণে তাড়াতাড়ি করে গঙ্গার পাড়ে নেমে কাদা পেরিয়ে তরুণকে ধরলাম, ততক্ষণে তরুণ প্রায় কোমর অব্দি জলে নেমে গিয়েছিল। পিছন থেকে তরুণকে ধরে ঠিক আমাদের দিকে যখনই হ্যাচকা টান মারলাম, তরুণ যেন তখন আকাশ থেকে পড়ল। তখন যেন ওর জ্ঞান ফিরল। অমন ভয়ঙ্কর ভাবে চমকে উঠে তরুণ আমাদেরকে প্রায় জড়িয়ে ধরে। ওকে যেন তেন ভাবে ধরে আমার দাদাদের কাছে নিয়ে গেলাম। ওখানে গিয়ে তরুণকে শান্ত করে কি হয়েছে জিজ্ঞাসা করার পর তরুণ বলল, সুবান্দা বলার পর আমি যখন থালা বাসনগুলো নিয়ে গঙ্গার পাড়ে গেলাম, তোরা বিশ্বাস কর ভাই, সেই মুহূর্তে আমার আশেপাশে কেউ ছিল না। ও হঠাৎ করে একটা প্রচন্ড মিষ্টি গলা আমার কানে আসে। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। গলাটা পেয়ে আমি এদিক ওদিক তাকালাম। ওই 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 যে পাথরটা দেখতে পাচ্ছিস গঙ্গার পাড়ে, পাথরের উপর ওখানে একজন ভদ্র মহিলা চুল খুলে আমার দিকে পিঠ করে বসে তার চুল ধুচ্ছিল, আর বারবার একটা প্রচন্ড মিষ্টি প্রচন্ড মধুর স্বরে আমার নাম ধরে ডাকছিল আমায়। কেন জানি না ভাই, বিশ্বাস কর আমি নিজেকে আটকাতে পারলাম না। আমার সম্পূর্ণ শরীর যেন ওই মহিলা কন্ট্রোল করছিল। ওর ওই মধুর ডাক যেন ওর দিকে টানছিল আমায়। আমার তারপর কিছু মনে নেই। তারপর তরুণের শরীর প্রচন্ড পরিমাণে খারাপ হতে শুরু করে। সবাই মিলে ওকে ধরে বাড়িতে দিয়ে আসা হলো। পিকনিক তখন প্রায় সবার মাথায় উঠে গেছে। তবে ঘটনার আরো ভয়ঙ্করতম দিক তখনও আমাদের দেখা বাকি ছিল। প্রায় 1 সপ্তাহ পরের ঘটনা। তরুণদের বাড়ির সামনের পুকুরে দুপুরবেলা বসে মাছ ধরছিল। তখন দুপুরের প্রায় 2:30। হঠাৎ করেই পুকুরের মধ্যে প্রচন্ড জোরে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে ছুটে আসে তরুণের বাড়ির লোকজন। এসে দেখে তরুণ পুকুরের মধ্যে মাথা নিচের দিকে করে পা ওপরের দিকে উঠিয়ে ধীরে ধীরে তলায় ঢুকে যাচ্ছে। অর্থাৎ কেউ যেন জলের তলা থেকে তাকে তার গলা ধরে টানছে। সবাই মিলে ছুটাছুটি করে যতক্ষণে পুকুরের কাছে এসে সবাই পৌঁছায়, ততক্ষণে তরুণের শুধুমাত্র প্রায় নিচের অংশটুকুনি দেখা যাচ্ছিল। সবাই মিলে ধরে তরুণকে যতক্ষণে তুলেছে, ততক্ষণে তরুণ প্রচন্ড পরিমাণে জল খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তরুণের জ্ঞান ফিরছে না দেখে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফেরে ঠিকই, তবে ডাক্তারবাবু ভীষণ অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেন। ডাক্তারবাবু দেখেন তরুণের গলায় একটি গোল করে রক্ত জমাট বাঁধা কালো দাগ। মনে হচ্ছিল যেন কেউ তরুণকে গলায় দড়ি বেঁধে প্রচন্ড জোরে টেনে ধরে রেখেছিল। কিছুক্ষণ পর তরুণের জ্ঞান ফিরতে সমস্ত ঘটনা কিভাবে ঘটলো তা জিজ্ঞাসা করায় তরুণ বলে যে ও যখন মাছ ধরেছিল, সে হঠাৎ করেই সেই গঙ্গার পাড়ের মহিলাটির আওয়াজ সে আবারও পায়। আশেপাশে দেখার পর সে তাকে কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ পর পুকুরের জলে ঠিক তরুণের সামনে ফুটে ওঠে সেই ভয়ঙ্কর মহিলার মুখটি। সেদিনকার অন্ধকারের মধ্যে তরুণ সেই মহিলাটির মুখ দেখতে পায়নি। সেই দিন প্রথমবার পুকুরের জলের মধ্যে ওই ভয়ঙ্কর মুখটি তরুণ দেখল, এবং ভয়ের চোটে তরুণ যখনই চিৎকার করতে যাবে ঠিক সেই মুহূর্তেই কোনো কিছু দিয়ে তরুণের গলা কেউ যেন প্রচন্ড পরিমাণে চেপে ধরে, এবং তারপর ধীরে ধীরে সেই পুকুরের গভীরে তরুণকে টানতে শুরু করে। এই ঘটনার পর তরুণের সুস্থ হতে লেগেছিল প্রায় 1 মাস। তবুও সেই ভয়ঙ্কর ঘটনার কথা সে যেন কোনোভাবেই ভুলতে পারছিল না। পরে ঝাড়ফুঁক করানোর পর জানা যায়
একটা প্রচন্ড খারাপ আত্মার নজর পড়েছিল তরুণের ওপরে। এবং এই সমস্ত ঘটনা আমার ঠাকুমা ও আমার দাদুকে শোনানোর পর আমাকে বলেছিল যে তরুণ জোকা বুড়ির পাল্লায় পড়েছিল। সাধারণত এরা যে কোনো রকম অভিশপ্ত পুকুর বা শ্মশানের আশেপাশের কোনো গঙ্গার ঘাটে বসবাস করে। সুযোগ বুঝে তার লম্বা চুলে পেঁচিয়ে মানুষকে ডুবিয়ে নিয়ে যায় গভীর জলে। আর তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, না হয় আমি ভেবেই নিলাম জোকা বুড়ি বলে কোনো রকম কোনো এন্টিটি বা কোনো প্রেতাত্মা হয় না, তবে তরুণের গলায় যেমন কালছিটে পড়া গোল দাগ, যেন কেউ দড়ি ধরে তার গলায় টান দিয়েছিল, তবে ওই দাগটি কিসের? এবং তরুণের যদি কোনোভাবে চোখেরই ভুল হয়, তবে তরুণকে ওরকম পুকুরের জলে টেনে নিয়ে গেল কে? তোমাদের কাছে এই দুটি প্রশ্ন রইল আমার। তরুণের সেই দাগ আজও রয়েছে। ওই দাগটি তরুণ যতবার দেখে ততবার তার গা শিউরে ওঠে। জোকা বুড়ি, এই জোকা বুড়ির ঘটনা ছেলেবেলায় অনেক গল্পের বইতে আমি পড়েছি, বাট এত ক্লোজলি আমি বাটানগরের প্রায় অনেক কাছাকাছি থাকি, এটা অবশ্য আজকের ঘটনা নয়, তবুও এত ক্লোজলি একটা জায়গায় এরকম জোকা বুড়ির কোনো ঘটনা আমি শুনবো সত্যি আমি ভাবতে পারিনি। আর গ্রাম বাংলার দিকে এমন অনেক এন্টিটি থাকে, গ্রাম বাংলার দিকে এমন অনেক ঘটনা পাওয়া যায়, সত্যি এমন এমন ইউনিক একটা ঘটনা পাওয়া যায় না, এর আগে আমরা কখনোই শুনতে থাকি না। গ্রাম বাংলার ঘটনাগুলোর মধ্যে না একটা আলাদা মজা আছে, একটা আলাদা ভালোবাসা আছে, একটা আলাদা ভয় আছে। যেমন তোমাদেরকে আগের ঘটনায় শুনিয়েছিলাম সুন্দরবনের ঘটনাটি, প্রচন্ড ইউনিক একটা ঘটনা। এরকমই ঘটনা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠাতে ভুলো না prejoni49@gmail.com এ। আর তোমরা যদি এরকম আরো নতুন নতুন ভয়ের ঘটনা, ইউনিক টাইপের ভয়ের ঘটনা তোমরা যদি আরো শুনতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্রেজনিকে, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে কেউ কিন্তু ভুলো না। কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপতে কেউ ভুলো না, এবং বেল আইকনটা প্রেস করে দিও সবাই, যাতে আমাদের এপিসোড এলে তোমার কাছে সব থেকে আগে পৌঁছয়। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।